কেমন আছো তোমরা সবাই? হয়তো প্রত্যেকেই ভীষণ অ্যাংসাস যে রেজাল্ট বেরোচ্ছে না বা কি ব্যাপার। অনেকেই জিজ্ঞেস করছে, স্যার আপনি তো বলেছিলেন যে জুলাইয়ের ফার্স্ট উইকে বেরোবে, কিন্তু আমাদের তো রেজাল্ট এখন অবধি বেরোচ্ছে না। দেখো, আমার কাছে সেই রকম ইনফরমেশান ছিল যে আমাদের মে মাসের শেষে, এই জুন মাসের শেষে আমাদের এটা বেরিয়ে যাবে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বেরিয়ে যাবে, আর জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদের সিভিল বেরোবে। কিন্তু দেখা যাচ্ছে যে জুলাইয়ের ফার্স্ট উইক তো পেরিয়ে গেল, এখন অবধি কিন্তু আমাদের সিভিল বেরোলো না। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, আমি আবার তখন একটা কথাই বলেছিলাম যে ফাইনাল ডিসিশান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান। যেটুকু আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে লিস্ট কিন্তু রেডি, কিন্তু যেহেতু সিভিলের ক্ষেত্রে সংখ্যাটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের থেকে অনেক বেশি, সেই জন্য কিন্তু এটাকে মাথায় রাখা হচ্ছে যেন নির্ভুলভাবে ব্যাপারটা বেরোয়। কারণ এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই ধরো যখন অ্যান্সার কি দেয়, সেই অ্যান্সার কি নেয়ার পর অনেকে অনেক কিছু অনেক প্রবলেম বেশ কিছু ফেস হয়েছিল সেই সময়। তারপরে বহু ছাত্রছাত্রী পিএসসি বিল্ডিংয়ে গিয়ে যাচ্ছে, বিষয়গুলো নিয়ে করছে, কেউ কেউ হয়তো তাদের হারাচ্ছে, তাদের হয়তো মেজাজ হারাচ্ছে, কেউ কেউ হয়তো হুমকিও দিয়ে আসছে যে আমরা কোর্ট কেসে যাবো, নানা রকমের এই ব্যাপারগুলো হচ্ছে। ফলে যে কোনো দপ্তর যখনই একটা কোনো কিছু বার করবে, সে কিন্তু তার দিক থেকে একদম বেঁধে ছেদে বের করবে ভাই। হ্যাঁ, ফলে সে চাইবে না যে তার রেজাল্টসে কোনো রকমের ফাঁক থাকুক। তো আমার মনে হয় যে তারা হয়তো চাইছে যে আমি একদম ফুল প্রুফ, মানে কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে, বারংবার তাই স্ক্রুটিনি করে নিয়ে বার করবে। এবার কবে অ্যাডমিনিস্ট্রেশন বার করবে, এটাতে সবাই অধৈর্য যেমন হয়ে পড়ছো, আমিও তেমন অধৈর্য হয়ে পড়ছি যে সত্যি রেজাল্টটাকে তাড়াতাড়ি বের করে দিলে তোমরা জেনে যাবে যে কারা কারা ইন্টারভিউয়ের জন্য যেতে পারছো আর কারা কারা পরের বারের জন্য অপেক্ষা করছো। এইটা তোমরা জেনে যেতে পারবে। তো আমি একটা কথাই বলবো, অনেকেই আবার দেখছি যে কমেন্ট করছো যে রেজাল্ট তো বেরোয়নি, তাহলে আবার প্রিপারেশান নিয়ে কি হবে। দেখো, এই নেগেটিভ মাইন্ড কিন্তু রাখলে চলবে না। কেন বলছি, দেখো, আমার এই এত ব্যস্ততার মধ্যেও তোমাদের কাছে আসার উদ্দেশ্য একটাই। সেটা হচ্ছে, আমি কিন্তু তোমাদের কাউকে কখনো বলি না যে আমি যেখানে পড়াই সেখানে তোমরা পড়তে এসো, আমি একদম বলি না। তার কারণ একটাই, যে ব্যাচ ইজ অলরেডি ফুল। আমি যারা যারা তোমরা ফোন করছো তাদের আমি রিকোয়েস্ট করছি, ফোন করো না, কারণ অলরেডি ফুল। হ্যাঁ, আমি যেহেতু বিশেষ ছাত্র নিই না, ফলে খুব আমার লিমিটেড ছেলেপুলে, তাদের সেইভাবেই করানো হয়। সো আমার উদ্দেশ্য কিন্তু খুব সিম্পল। আমার উদ্দেশ্য একটাই, যে যারা প্রত্যন্ত দূরে আছো তাদের কিন্তু, বা যাদের এতে আছো, তারা কিন্তু একটা ওভারভিউ পাক, তারা কিন্তু এটা জানুক, তারা সমান সমান অধিকার পাক। হ্যাঁ, যে আমাদের কি প্রশ্নটা প্রত্যেকবার করে, কি করে, আমি সেখানে গিয়ে যেন না হই, পিছিয়ে আসি। কারণ একটা সময় ছিল যে দেখো, যে 99, 2000, 2001, 2002, 2003, 2005, 2007, 2009, 2009-এর পরে আবার 2016 হয়ে গেল। এই যে 2009, এই পিরিয়ডটুকু কিন্তু পরপর পরপর পিএসসি হতো। এখন কিন্তু পিএসসি কিন্তু দেখো অনেকটা দেরিতে দেরিতে হচ্ছে। ফলে অনেকে এমন একটা এজে আছো যারা হয়তো এজটা ক্রস করে বেরিয়ে যাবে। হ্যাঁ, হয়তো তত 32 জাস্ট হয়ে আছে, বা 31 হয়েছে, আর পর দেখা গেলো 2 বছর পরে পিএসসি বেরোলো, তখন কিন্তু তোমাদের পার করে বেরিয়ে যাবে। তো এই জায়গাগুলো যেন না হয়, সেই জন্য ইন্টারভিউতে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আগে কি হতো যে আমি রিটিনে পেলাম, এবারে রিটিনে পেয়েছি, ইন্টারভিউটাতে আমি একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, পরের বারে আমি আবার বেটারমেন্ট করব। কিন্তু না, আমি এখানে কিন্তু সেই সুযোগটা আর নেই, যে তুমি যদি এবারে মিস করে যাও তাহলে কিন্তু আবার কবে পিএসসি আসবে, সে পিএসসি কবে ফাইনালি আমাদের আমাদের সেই রেজাল্ট আসবে, সেইটার জন্য কিন্তু আমাদের অনেকদিন অপেক্ষা করতে হতে পারে। সেই জন্য প্রত্যেককে বলছি যে ইন্টারভিউ কিন্তু এবারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফলে প্রিপারেশন ছাড়া যদি মনে করো যে আমি ইন্টারভিউতে যাব, ভাই তুমি যাবে, ঘুরে চলে আসবে। আর ইন্টারভিউ বোর্ড কিন্তু খুব কড়া কড়া কথা বলে, সেটাও শুনতে ভালো লাগবে না। সো আমি বারবার বলবো যে প্রিপারেশনটাকে নিতে থাকো, প্রিপারেশন মাস্ট।
এর বিষয়ে আর অন্য কোনো অন্যথা নেই। হ্যাঁ, ঠিক আছে। আর আমি বিষয়টাকে নিয়ে কথা বাড়াচ্ছি না, আর একটাই বলবো যে যেহেতু এবারে এতে কাট অফ মার্কস নেই, ফলে আমি রিটিনে যেমন করি, যেমনই হয়ে থাকুক, কেউ এগিয়ে যেতে পারে, কেউ পিছিয়ে আসতে পারে, এটার কিন্তু ফুল চান্স। সো ইন্টারভিউটাকে কিন্তু রিটিনের থেকেও বেশি স্ট্রং করে দেখো, ঠিক আছে? ওকে, আজকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি সেই বিষয়টা নিয়েই আলোচনা করব, যেটা নিয়ে তোমরা অনেকেই বলেছো। এবং আমিও মনে করি এটা কিন্তু এমন একটা বিষয় যে প্রত্যেক ইন্টারভিউয়ারই এই বিষয়ে প্রশ্ন ফেস করেছে। আমি সেটা বলবো হাইওয়ে। হাইওয়ের যে বিভিন্ন পার্ট, হাইওয়ে একটা ভাস্ট জিনিস, সেইটার উপরে কিন্তু প্রশ্ন ফেস করনি এরম ছেলে কিন্তু খুব কম। মানে কিছু কমন প্রশ্ন প্রত্যেকবারে মোটামুটি পড়ে। তাহলে আমি যদি তোমাদের সেই কমন প্রশ্নগুলো বলে দিই, তাহলে তোমাদের পক্ষে কিন্তু খুব সুবিধা হবে যে আমি এইগুলোকে অ্যাটলিস্ট প্রিপারেশান করে নিয়ে যাব। হয়তো সেই প্রশ্নের উত্তর তোমরা জানো, কিন্তু বলার ধরনে ফারাক হয়। কিরাম বলার ধরনে ফারাক হয়? ধরো তোমাকে কোনো একটা জিনিস জিজ্ঞাসাবাদ করলো, তুমি সেটাকে নর্মালি উত্তর দিলে এক লাইনে, কিন্তু তাকে যদি তুমি একটু এক্সপ্লেনেশন করে একটু এক্সপ্লেন করো, ধরো বললো কোনো একটা কিছু, তুমি বললে এইটা স্যার অমুক আইএস কোড থেকে নেওয়া হয়েছে, তাহলে সে কিন্তু জানবে যে এই ছেলেটি বা মেয়েটি তার কিন্তু এই নলেজটা আছে এই বিষয়টার ব্যাপারে, ঠিক আছে, যে আমি জানে ব্যাপারটা। সো সেইভাবে কিন্তু উত্তরগুলো দিতে হয়। তা আমি প্রশ্নগুলো যেগুলো খুব নর্মাল উত্তর সেগুলো বলছি না, কিন্তু যেগুলোতে আমি মনে করছি যে উত্তরটা এইরকম দিলে বেটার, সেটা আমি বলে দেবো। আর আবার বলছি, আজকে যেটা আলোচনা করবো এই প্রশ্নগুলো কিন্তু আমি দেখেছি বছরকে বছর এগুলো রিপিট হয়, মানে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। আমি এতদিন বলছিলাম ইন্টারভিউতে এই প্রশ্নটা এসেছে, কিন্তু আজকে বলছি যে এই প্রশ্নগুলো ইন্টারভিউতে রিপিট হয়। হাইওয়ের ওপরেই আমি একদম সেইভাবে সিলেক্ট করেছি। আমি হাইওয়ের একটা ছোট পার্ট আজকে তোমাদের বলছি। হাইওয়ের ওপরে প্রচুর প্রশ্ন করে, তা সেই তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি মনে করো যে স্যার এই বিষয়ে আরও আমাদের দিন, আমাদের আরও আমরা নিতে আগ্রহী, তোমাদের আগ্রহ যদি থাকে ভাই, তাহলেই আমি একমাত্র এটার পেছনে সময় দেব। আদারওয়াইজ আমি নিজেও প্রচণ্ড ব্যস্ত থাকি সারাদিন। এবার আমি যখন এইটা করছি এখন বেশ অনেকটাই রাত, হ্যাঁ, তো সেই অবস্থায় আমি করছি। তো যদি তোমরা মনে করো যে তোমাদের উপকারে লাগছে, দেন ওকে, ঠিক আছে, ওকে শুরু করা যাক। একদম প্রথমে হাইওয়ের যে খুব কমন প্রশ্ন সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ের মধ্যে ফারাক কী, একদম নর্মাল জিজ্ঞাসাবাদ করে। এবার আমরা সবাই জানি যে ন্যাশনাল হাইওয়ে কি কিসে কিসে যুক্ত করে, মেন রাস্তা, পোর্ট, এয়ারপোর্ট, আমার ডক সব যুক্ত করছে। স্টেট হাইওয়ে ন্যাশনাল হাইওয়েকে যুক্ত করছে স্টেটের মধ্যে। এগুলো মানে আমাদের মধ্যে কি কি ফারাক, এই ফারাকটা খুব কমন প্রশ্ন। এবার দু চার কথা বলার পরেই যে প্রশ্নটা ওনারা এইটার পরেই করেন, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ের মধ্যে মিল কোথায়। ফারাক কিন্তু আমরা সবাই জানি, আর মিল কোথায় যখনই বলবে তোমার কিন্তু মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক অনেক কিছু ভাববে। হ্যাঁ, তো ওইটা নয়, আমি মিলটা বলে দিচ্ছি। একদম মিলটা যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম ডিজাইন স্পিড কনসিডার করা হয়, ঠিক আছে, এবং সেম জিওমেট্রিক ডিজাইন ফলো করা হয় দুটোই করার ক্ষেত্রে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ের মধ্যে মিল, ঠিক আছে। এর পরের প্রশ্ন, মারুতি 800 বা অন্য কোনো ছোটোখাটো গাড়ির কথা বলতে পারে, মারুতি 800 নিয়ে পাহাড়ে তুমি কি উঠতে পারবে? তুমি নর্মালি যারা যারা আমরা সবাই পাহাড়ে গেছি, দার্জিলিং টার্জিলিং সব গেছি, সিকিম টিকিম ঘুরেছি, আমরা বলবো না স্যার মারুতি 800 নিয়ে আমরা উঠতে পারবো না। এবার প্রশ্নটা আসবে কেন? বুঝতেই পারছো কেনর জন্যই এত কাজ কিছু বলেছে। তো উত্তরটা আমরা সবাই বলতে পারি যে পাহাড়ে উঠতে গেলে গাড়ির ওপর একটা এক্সট্রা লোড বা ফোর্স পড়ে, সেই জন্য আমরা মারুতি 800 নিয়ে উঠতে পারবো না। পরের প্রশ্ন, কি কি ফোর্স পড়ে? এই জায়গাটা কিন্তু গোলায়। কি কি ফোর্স পড়ে? এক নাম্বার ফোর্স রোলিং রেজিস্ট্যান্স। আমার তো এটা তো রোলিং টেরিয়ান, তাহলে এই রোলিং টেরিয়ানের মধ্যে সে রোলিং রেজিস্ট্যান্স কিন্তু একটা ফোর্স পড়ে। আর কি পড়ে? এয়ার রেজিস্ট্যান্স। আর কি পড়ে? গ্রেড রেজিস্ট্যান্স। আর কি পড়ে?
ইনার্সিয়া ফোর্স ডিউরিং অ্যাক্সিলারেশন অর ডিঅ্যাক্সিলারেশন। ঠিক আছে। আর একটা ফোর্স পড়ে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লসেস বেশ কিছু হয়, যার জন্য কিন্তু আমাদের গাড়িটা একটু হার্ডি হওয়া দরকার। ঠিক আছে। তাহলে দেখেছো, আমরা কিন্তু নর্মালি বিষয়গুলো জানি, কিন্তু এগুলো কিন্তু খুব কমন কোশ্চেনারিজ। আমি কিন্তু আজকে শুধু কমন কোশ্চেনারিজ বলছি, যেগুলো আমি টিক দিয়ে দিয়ে রেখেছি, যে প্রত্যেক বছর হয়তো কমন পড়ছে, সেগুলোকে আমি টিক দিয়ে রেখেছি, দুটো টিক তিনটে টিক এইভাবে দিয়ে রেখেছি। সেই জায়গাটা দেখে আমি তোমাদের বলছি। এর পরের প্রশ্ন, আরও ডাব্লু বলতে কি বোঝো? আরও ডাব্লু জানোই তো, রাইট অফ ওয়ে। একটা হাইওয়ের আরও ডাব্লু বলতে কি বোঝো? মানে আমাদের আরও ডাব্লু হচ্ছে যে আমাদের একটা যতটা ল্যান্ড একটা হাইওয়ের ক্ষেত্রে প্রয়োজন, আমরা যতটা ল্যান্ড আমরা হাইওয়ের জন্য ধরা আছে, বা সেইটা হচ্ছে আমার আরও ডাব্লু। তাহলে অনেকে কিন্তু আরও ডাব্লু আর ক্যারেজওয়ের মধ্যে গুলিয়ে ফেলো। ক্যারেজওয়ে মানে হচ্ছে যেখানে নিয়ে আমার গাড়িটা যাচ্ছে, তারপরে থাকছে আমার কিন্তু পেপ শোল্ডার, তারপরে থাকছে আর্দেন শোল্ডার। হ্যাঁ, এটাকে আমি কিন্তু এই ক্যারেজওয়েটার সঙ্গে অনেক কিন্তু আরও ডাব্লু গোলাপ। সো আরও ডাব্লু কিন্তু আমি কি বলে দিলাম। ঠিক আছে। আরও ডাব্লু সাধারণত জিজ্ঞেস করতে পারে কতটা নেওয়া হয়। আমরা সাধারণত হাইওয়ের ক্ষেত্রে 45 মিটার থেকে 60 মিটার অবধি আরও ডাব্লু আমরা নিয়ে রাখি। হ্যাঁ, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যদি টু লেনিংও রোড হয়, তাহলে দেখো একটা 7.5 মিটারের রোড, একটা লেন, আর মাঝে একটা মিডিয়ান থাকে হয়তো, ধরলাম আমি 2 মিটার, 3 মিটার, বা 5 মিটারই 4 মিটারই ধরলাম। তাহলে 7.5 মিটার এদিকে, 7.5 মিটার ওদিকে, তার মানে 7.5, 7.5, 15, আর 5, 20। আর পেপ শোল্ডার থাকে 1.5 মিটার, আর আর্দেন শোল্ডার থাকে 1 মিটার, মানে 1.5 আর 1, আড়াই, দুদিকে আড়াই, মানে আড়াই আড়াই 5। তাহলে 20 আর 5 25 মিটার। তাহলে 25 মিটার অবধিতে কিন্তু আমার টোটাল রাস্তা শেষ। তারপরে বাম, ড্রেন, এই এমব্যাঙ্কমেন্ট, এই যেগুলো মিলিয়ে আমার টোটাল 45 মিটার থেকে 60 মিটার আমি আরও ডাব্লু রাখি। এই আরও ডাব্লুর জায়গাটা কিন্তু একটু পরিষ্কার হয়ে যেও, কারণ ওরা কিন্তু এই আরও ডাব্লু নিয়ে একটু গোলায়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা এনএইচে কী কী স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট থাকে, যেটা আমি প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, যে যেগুলো থাকে সেটাই স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট। আর একটা হচ্ছে গ্রেড কম্পেনসেশন, ব্যাপারটা একটু জিজ্ঞেস করতে পারে। গ্রেড কম্পেনসেশন কোথায় হয়? আমরা জানি গ্রেড কম্পেনসেশন আমরা হিল রোডে আমরা সাধারণত করে থাকি। হুম। আচ্ছা, এর পরের প্রশ্ন, ওরা সাধারণভাবে বলে যে একটা সয়েলকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। আমরা সবাই জানি যে একটা সয়েলকে স্যান্ড, সিল্ট, ক্লে, এই 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন করতে পারি, আচ্ছা কোন সিভে আমরা বলতে পারি যে এই সিপটাতে, এই সিপ নর্মালি ইউজ হয় কোন সিপ, যে সিপটার নিচে আমি বলতে পারি যে এর তলায় কিন্তু ভাই ক্লে আছে, কোন সিপ? তো আমরা সেটাতে সিল্ট অ্যান্ড ক্লির ক্ষেত্রে আমরা বলি যে 75 মাইক্রন সিবের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা আছে। এর পরের প্রশ্ন, দেখো এর পরের প্রশ্নটা তো খুব নিরীহ প্রশ্ন, কিন্তু উত্তরটা একটু খেয়াল করো। স্যান্ডকে কটা জোনে ভাগ করা যায়? আমরা সবাই জানি স্যান্ডকে 4টে জোনে ভাগ করা যায়। তো তুমি যদি উত্তরটা বলো 4টে স্যার, একরকম নাম্বার। আমি বলবো উত্তরটা এইভাবে বলো, যে অ্যাজ পার IS 383 স্যান্ডকে আমরা 4টে জোনে ভাগ করি। ওকে, আইএসটা উল্লেখ করো। এরপর তোমাকে যদি নর্মালি কোনো কাজ করার জন্য, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার জন্য, নর্মালি একটা যদি বলে যে তুমি স্যান্ড বা একটা ধরো তুমি ওভারহেড রিজার্ভার করছো, একটা ড্যাম বানাচ্ছো, কিছু একটা করছো, তোমায় বললো যে তোমার 4টে গ্রেডের স্যান্ডের মধ্যে তুমি কোন গ্রেডের স্যান্ডকে বেছে নেবে। উত্তর হবে জোন 2। আমরা জানি জোন 1 বেশি মোটা, জোন 2 আর একটু কম মোটা, জোন 3 আর একটু পাতলা, জোন 4 আর পাতলা। এবার যারা এই ব্যাপারগুলো জানবে না, তাদের জন্য ওনারা জিজ্ঞেস করেন জোন 4-এর স্যান্ডকে কোন কাজে ব্যবহার হয়। সাধারণত জোন 4-এর স্যান্ড যেহেতু খুবই পাতলা, সুতরাং আমরা বলবো এটাকে কোনো ফিলিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার দুম করে একজন প্রশ্ন করে বলতে পারে যে আচ্ছা আইএস কোন আইএস দিয়ে তোমরা স্যান্ডে জোন ভাগ করো? তো আমি আগেই বললাম IS 383। এরপরে যেটা ধরে নিতে পারে যে জোন সেন্ডিং সিপ, আমার 4টে জোন তো আছে, আমি কোন সিপটাকে জোন চেঞ্জিং সিপ বলবো? তো উত্তর হবে আমার 600 মাইক্রন। ঠিক আছে। এবার পরের প্রশ্ন, লিকুইড লিমিট
এবং প্লাস্টিক লিমিটের জন্য কোন অ্যাপারেটাস ব্যবহার হয়? তো উত্তরটা এইভাবে হলে বোধহয় ভালো হয় যে আইএস 2720 পার্ট 5-এ আমরা যে অ্যাপারেটাসের উল্লেখ করেছে সেটা হচ্ছে ক্যাসাগ্র্যান্ডা অ্যাপারেটাস। এবার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এই সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই অল্প বিস্তর জানি, আমরা সেগুলো নিয়ে হয়তো ছোটোখাটো প্রশ্ন করতে পারে, সেগুলো কমন নয়। কমন প্রশ্ন আর একটা খুব আসে, সেটা হচ্ছে এই ক্যাসাগ্র্যান্ডা অ্যাপারেটাসটা যে আমি মুভমেন্ট করব, একটা হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটাকে আমি ঘোরাতে থাকি, ক্যাসাগ্র্যান্ডা অ্যাপারেটাসটা বাটির মতো পড়তে থাকে, ওই মাঝখানে একটা আমরা 1 মিলিমিটারের একটা চিরে দিই, তোমরা যদি টেস্টটাকে ভালো করে দেখো। কিন্তু যেটা কোনো জায়গায় উল্লেখ নেই, IS 383-তে উল্লেখ আছে খুব মানে সূক্ষ্মভাবে এই প্রশ্নটা হয় যে আমি এই যে ক্যাসাগ্র্যান্ডা অ্যাপারেটাসটাকে মুভমেন্ট করছি, এই মুভমেন্টের রেট অফ মুভমেন্ট কত? রেট অফ মুভমেন্ট হচ্ছে ক্যাসাগ্র্যান্ডা অ্যাপারেটাসের, এটা কমন প্রশ্ন। রেট অফ মুভমেন্ট হচ্ছে সেকেন্ডে 2 বার। ঠিক আছে, এইটা তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে আসি যে প্রশ্নে, সেটা হচ্ছে সয়েলের সিবিআর। যে সিবিআর বলতে কি বোঝো? ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও এরকমই একটা নাম কেন দিয়েছে? ইন্ডিয়ান বিয়ারিং রেশিও তো দিতে পারতো, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও কেন দিল? বা এটাকে নিয়ে অনেক কিছু বলতে পারে যে তাহলে আমরা ক্যালিফোর্নিয়ায় যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে উত্তরটা বলতে হবে যে স্যার আমরা সিবিআর টেস্টটা করি অ্যাজ পার IS 2720 পার্ট 16। দেখো, একটা কথা বলে রাখি, সয়েলের সব কোডই কিন্তু 2720, এটা মনে রাখবে। এবার পার্টের ওপর ডিপেন্ড করে, যেমন লিকুইড লিমিটের ক্ষেত্রে বললাম পার্ট 5, তোমার এর ক্ষেত্রে বললাম আমাদের সিবিআর এর ক্ষেত্রে বলছি পার্ট 16। তো এইভাবে প্রত্যেকটা পার্ট আছে, ঠিক আছে। এবার তোমাকে বলতে হবে যে যেটা বলছিলাম যে সিবিআর ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিওটা কি। তো ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও হচ্ছে যে ক্যালিফোর্নিয়া শহরে মিউজিয়ামে একটা স্ট্যান্ডার্ড স্টোন রাখা আছে, ঠিক আছে। সেই স্ট্যান্ডার্ড স্টোনের রেসপেক্টে আমরা আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটাকে কনসিডার করি, সেই তার মানটাকে বলো, তাকে রেশিওটাকে বলো, কনসিডার করি। তো এইটাকে আমরা বলছি ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, ঠিক আছে। তা বোঝা গেল ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিওটা কেন। এইবার সিবিআর টেস্টের ক্ষেত্রে প্রশ্নটা করতে পারে যে আমার এটা টেস্ট করতে কতদিন সময় লাগে। সিবিআর টেস্ট করতে কতদিন সময় লাগে? নর্মাল উত্তর হচ্ছে 4 দিন, কিন্তু আমি বলবো ওই কথাটা বলবে না। উত্তরটা হবে স্যার আমাদের সিবিআর টেস্ট হয় 4 ডেজ সোকড সিবিআর। কি বললাম? 4 ডেজ সোকড সিবিআর। সিবিআর মোল্ডে তুমি যখন মাটিটা ভরবে, দুটো স্ট্যান্ডার্ড ওয়েট 2.5 কেজি 2.5 কেজি দিতে হবে, একটা সার্কুলার ওয়েট একটা অ্যাঙ্গুলার ওয়েট, এবং সেইটা দিয়ে তোমাকে 4 দিন জলে ভিজিয়ে রাখতে হবে। এবং জলে ভেজানোর পরে জল থেকে 4 দিন পরে তোলার পরে তার সোয়েলিংটাকে দেখতে হবে, কতটা মাটিটা ফুলেছে বা কি হয়েছে, সো প্রাইমারিলি আর সেকেন্ডারিলি। তো এইখানে এই কথাটা কিন্তু ওনারা জানতে চান যে ছেলেটা বা মেয়েটা জানে নাকি সোকড সিবিআরের ব্যাপারটা। তো উত্তরটা হবে 4 ডেজ সোকড সিবিআর। আমি কিন্তু একদম তোমাকে এইভাবে উত্তরগুলো দিতে হয়, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেক বছরই পড়েছে। এই বিশেষ করে এই সিবিআরের এই প্রশ্নটা আমার 3-4টে টিক আছে, মানে এসেছে 3-4 বার একই প্রশ্ন। এর পরের প্রশ্ন সিবিআর নিয়ে আর একটা প্রশ্ন, তোমরা সবাই উত্তরটা জানো যে আমরা সিবিআরের ক্ষেত্রে তো যখন পেনিট্রেশন হয় তখন 1, 1.5, 2, 2.5, 5, 4, 3, 4, 5 এইভাবে বিভিন্নভাবে রিডিং আসে, বা 7, 7.5, 8, 9 এরকম নানা রকম পেনিট্রেশনের রিডিং আসে। তাহলে আমি কোন পেনিট্রেশনের রিডিংকে গুরুত্ব দেব? তখন উত্তর হবে স্যার আমি একটি নয়, আমি দুটো পেনিট্রেশনের রিডিংকে গুরুত্ব দেব, একটা 2.5-এ আর একটা 5-এর পেনিট্রেশন রিডিংকে। তো উত্তর তখনই প্রশ্নটা এরপরে করবে, আচ্ছা 2.5 আর 5 দুটো যে তুমি বলছো পেনিট্রেশনের রিডিংকে গুরুত্ব দেবে, তাহলে কোন পেনিট্রেশন রিডিংটা আমরা নেব? উত্তরটা হবে সাধারণত 2.5-এর রিডিংটা 5-এর থেকে বেশি আসে,
তাহলে আমরা 2.5-এর রিডিংটাকে নেব। কেন নেব? যেহেতু 2.5-এর রিডিংটা 5-এর থেকে বেশি আসে। এর পরেরই প্রশ্ন, কমন প্রশ্ন, তোমরা কিন্তু জেনে নাও, যদি 5-এর রিডিং 2.5-এর রিডিংয়ের থেকে বেশি আসে তাহলে কি করবে? উত্তর হবে, স্যার আমরা তাহলে অ্যাজ পার IS 2720 পার্ট 16 অনুসারে টেস্টটাকে রিপিট করব। বোঝা গেল? টেস্টটাকে রিপিট করব। যদি 5-এর ভ্যালু 2.5-এর থেকে বেশি এসে যায়, 5-এর পেনিট্রেশনের যে ভ্যালু 2.5-এর পেনিট্রেশনের ভ্যালুর থেকে বেশি আসে, তাহলে আমরা টেস্টটাকে রিপিট করব। তারপরের প্রশ্ন, আচ্ছা রিপিট করার পরেও দেখা গেল যে 5-এর ভ্যালু আবার বেশি এলো, তখন তুমি কি করবে? রিপিট করার পরেও যদি 5-এর ভ্যালু বেশি আসে, তাহলে আমরা 5-এর ভ্যালুকেই অ্যাজ এ সিভিয়ার ভ্যালু কনসিডার করব। ঠিক আছে? ব্যাপারটা পরিষ্কার হলো তোমাদের কাছে? ওকে। এইবার আর একটা প্রশ্ন আসছে করে, খুব কমন, যে বিটুমেনের 80-100 বিটুমেন বলতে কি বোঝো? 80-100 বিটুমেন হচ্ছে বিটুমেনের গ্রেড। যদি আমি পেনিট্রেশন টেস্ট করি তাহলে তার ভ্যালু হবে 8 থেকে 10 মিলিমিটার। কারণ আমরা জানি যে পেনিট্রেশনের যে স্কেল থাকে পেনিট্রোমিটারের, সেটা হচ্ছে 1/10 অফ মিলিমিটার। ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে 60-70 গ্রেড বিটুমেন মানে হচ্ছে 6 থেকে 7 মিলিমিটার, 80-100 মানে 8 থেকে 10 মিলিমিটার, 30-40 গ্রেড হলে 3 থেকে 4 মিলিমিটার, 1/10 মিলিমিটার। যেহেতু এইভাবে প্রশ্নগুলো খুব কমন করে। দেখো, হাইওয়ের উপরে প্রচুর প্রশ্ন করে, এবং আমি তোমাদের একটা পার্ট বললাম, তোমাদের আবার বলছি, তোমরা যদি ইন্টারেস্টেড হও, তোমরা যদি মনে করো যে না আমাদের প্রয়োজনীয়তা আছে, আমি নিশ্চয়ই বলবো, তাহলে আমি নিশ্চয়ই খাটবো। ঠিক আছে? এর পরের একটা প্রশ্ন বলি, সেটা একদম যারা বলো যে না আমরা রোডে কাজ করেছি বা রোড বানিয়েছি, PMJSY রোডে কাজ করেছি, হাইওয়ে বানিয়েছি বা কিছু বানিয়েছি, তো বলা হচ্ছে ধরো রোলিং করা হচ্ছে, রোলিংটা কিভাবে করব? ভেতর থেকে বাইরে না বাইরে থেকে ভেতরে? বুঝতে পারছো আমি কি বলছি? আমি ক্যামেরা ঠিক রাখতে হবে, রোলিংটা কিভাবে করব। অথবা এমন প্রশ্ন করতে পারে, আচ্ছা রোলিং তো তুমি দেখছো, তুমি রোলিং হয়ে গেছে, তুমি ফিল্ডে দাঁড়িয়ে কি করে বুঝবে যে রোলিংটা কমপ্লিট হয়েছে? এই প্রশ্নটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ঘাবড়ে যায়, কিন্তু এটা খুব কমন প্রশ্ন, যে আমি কি করে বুঝবো যে আমার রোলিংটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে? বা তোমরা জিজ্ঞেস করতে পারে যে তোমার হাইওয়েতে কাজ করছো, হাইওয়েতে তোমার কোন কোডের উপরে তুমি বেসিক্যালি করছো, বেসিক্যালি তুমি কনসিডার করছো, তো তো সেখানে বলতে পারো আমরা মিনিস্ট্রি অফ সারফেস ট্রান্সপোর্টের যে কোড মর্তের ওপর আমরা কনসিডার করি। আচ্ছা, ফিরে আসি সেই প্রশ্নে, যেটা বলতে বলতে চলে গেলাম, যে আমার ফিল্ডে দাঁড়িয়ে আমি কি করে বুঝবো যে আমার রোলিং কমপ্লিট হয়েছে? আমাকে কন্ট্রাক্টর এসে বলল, স্যার আমার রোলিং কমপ্লিটেড। আমি কি করে বুঝবো যে আমার রোলিং কমপ্লিটেড? উত্তরটা হলো, আমি একটা অ্যাঙ্গুলার যে কোনো স্টোন নিয়ে আমি পেভমেন্টের ওপরে রাখবো, বিটুমিনাস পেভমেন্টের ওপর রাখবো, যেখানে রোলিং বলছে সে কমপ্লিট। এবার আমি বলবো রোলারটাকে চালাও। সে রোলারটাকে চালালো, যদি দেখা যায় সেই অ্যাঙ্গুলার স্টোনটা ভেতরে ঢুকে গেল, তার মানে রোলিং ইজ নট কমপ্লিটেড, রোলিং চলতে হবে, চালাতে হবে। আর যদি দেখা গেল যে সেই অ্যাঙ্গুলার প্রেসার কট করে আওয়াজ করলো কিন্তু ভেতরে ঢুকলো না, তাহলে ধরে নিতে হবে যে আমার রোলিং ঠিক আছে, রোলিং কমপ্লিটেড। ঠিক আছে? এটা হচ্ছে, ওরা কিন্তু এই তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডের নলেজগুলো দেখবে। আর একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের নলেজ বলছি, গ্র্যানুলার সাববেস, GSB। ঠিক আছে? তাহলে গ্র্যানুলার সাববেসে GSBতে আমরা কাজ করি, বা আর 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 একটু ভালো বলি, আরো আরো নিচের লেয়ার বলি, WBM, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। ঠিক আছে? ওয়াটার বাউন্ড ম্যাকাডামে জানো যে জল আমার লাগে, তাই ওয়াটার কথাটা আসছে, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম মানে পাথরের সঙ্গে, আমি বিভিন্ন গ্রেডের পাথরের সঙ্গে আমি যদি স্টোন ডাস্ট দিয়েছি, দিয়ে এর মধ্যে জল দিয়ে আমায় রোলিং করতে হবে। তো জল দিয়ে রোলিং করতে হবে, এবার কতটা জল লাগবে এইটা তোমাকে বুঝবে কি করে মাঠে দাঁড়িয়ে? সে তো ট্যাঙ্কারে করে জল দিচ্ছে, সে কন্টিনিউয়াস রোল করে যাচ্ছে, তোমায় বলছে যে রোলিং আমার কমপ্লিট স্যার, WBM এর ওপরে। তুমি বুঝবে কি করে যে রোলিং তোমার কমপ্লিট? তুমি যদি, উত্তরটা হচ্ছে, আমি যেহেতু জল দিয়ে করছি, আমি যদি
রোলারের একটু দূরে সামনের দিকে দাঁড়াবো এবং রোলারকে আসতে বলবো। যদি দেখি আমি রোলিং করছে যখন একটা হালকা জলের লেয়ার আমার রোলারের সঙ্গে সঙ্গে আমার সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে আমার যে পরিমাণ জল ভেতরে যাওয়ার ছিল সেই পরিমাণ জল হয়ে গেছে এবং বাকি জলটা আমার রোলারের চাকার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। তাহলে বুঝতে হবে ওয়াটার বাউন্ড ম্যাকাডামের রোলিং আমার কমপ্লিট। ঠিক আছে? এই রকম হাইওয়ের ওপরে কিন্তু বেশ কিছু কমন প্রশ্ন আসে প্রত্যেকবারেই। তো এবারেতেও আশা করছি আসবে। আমি বললাম, তোমার এই হাইওয়ে সেশনটা যদি ভালো লাগে, হাইওয়ে সেশনের উপরে আরও জানতে চাও, বিশেষ করে এমন অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা সাধারণভাবে স্কিপ করে যাই, যেমন মার্শাল টেস্ট, মেটেরিয়ালসের বেশ কিছু জিনিসপত্র, সেইগুলো উপরে যদি তুমি জানতে চাও, বা আরও কী কী ধরনের হাইওয়ে প্রশ্ন হয় সেটা জানতে চাও, তোমরা কমেন্ট বক্সে আমায় জানাও। যদি তোমাদের প্রয়োজনীয়তা থাকে আমি নিশ্চয়ই পরের সেশন নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকো, টেনশন নিও না। দেখো, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বেরিয়েছে মানে সিভিল তো বেরোবেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রিপেয়ার করো নিজেকে, বেরোলে যেন দিশেহারা না হয়ে পড়ো। কেমন? সব ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।